বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো। পঞ্চগ্রাম অনলাইন স্কুলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আবদুল মিয়া, সহকারী শিক্ষক গণিত, পঞ্চগ্রাম উচ্চ বিদ্যালয়, জগন্নাথপুর, সুনামগঞ্জ। প্রিয় শিক্ষার্থীরা, আজ আমি নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞানের প্রথম অধ্যায় ভৌত রাশি অপরিমাপ অধ্যায়টি নিয়ে আলোচনা করব তোমাদের সামনে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই আমার কথাটা মনোযোগের সহিত শোনার এবং বোঝার চেষ্টা করো এবং পাঠ্যের দিকে লক্ষ্য করো, তাহলে অনেক উপকৃত হতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, সর্বপ্রথমে আসি আমি বিজ্ঞান। আজকাল দিনে বিজ্ঞান অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট। বর্তমান যুগ হচ্ছে বিজ্ঞানের যুগ। প্রতিটা ক্ষেত্রে আমরা বিজ্ঞানের সাথে তাল মিলিয়ে চলতে হয়। তাই আমরা চাচ্ছি প্রত্যেকটা শিক্ষার্থীকে যাতে বিজ্ঞান মনস্ক করে তোলা যায়, সেদিকে আমরা অধিক গুরুত্ব দিচ্ছি। সুতরাং তোমরা যদি স্থির করো যে আমরা অবশ্যই বিজ্ঞান মনস্ক হয়ে উঠবো, তবে ইনশাল্লাহ আমরা বিজ্ঞান মনস্ক করে তুলব, এটা আমাদের বিশ্বাস। প্রিয় শিক্ষার্থী, তাহলে অন্যদিকে না গিয়ে আমাদের মূল অধ্যায়ের দিকে আসি। প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা যে পাঠটা নিয়ে আলোচনা করব তা হচ্ছে ভৌত রাশি অপরিমাপ। বিষয়টা কি? পদার্থবিজ্ঞান। যাই হোক, এখন আসলে পদার্থটা কি? পদার্থটা কি আমরা জানি। পদার্থটা হচ্ছে যার ভর আছে, যা স্থান দখল করতে পারে, যার আয়তন আছে, তাকে বলে কি? পদার্থ। যার আয়তন আছে, যা স্থান দখল করতে পারে, তাকে বলে কি? পদার্থ। এখন আসো পদার্থ বিজ্ঞান। প্রিয় শিক্ষার্থী, পদার্থ সংজ্ঞা পেয়েছি, এখন আসো আমরা কি? পদার্থ বিজ্ঞান। পদার্থ বিজ্ঞানটা কি বলবো আমরা? বিজ্ঞানের যে শাখায়, কি বলবো? বিজ্ঞানের যে শাখায় পদার্থ আর শক্তি, এই দুই এর মধ্যে যে সম্পর্ক রয়েছে, সেটা কি বলে কি আমরা? পদার্থ বিজ্ঞান। আশা করি সবাই বুঝতে পেরেছো পদার্থ বিজ্ঞান কাকে বলে। আবার বলছি আমি, পদার্থ আর শক্তির এই দুই অন্তঃক্রিয়ার যে সম্পর্ক রয়েছে, তাকে বলবো কি? পদার্থ বিজ্ঞান। পদার্থ বিজ্ঞানকে আমরা ইংরেজিতে কি লিখে থাকি? ফিজিক্স। কি লিখে থাকি? পদার্থ বিজ্ঞান। আমরা বলি কি? পদার্থ বিজ্ঞান। এই পদার্থ বিজ্ঞান, তাহলে পদার্থ বিজ্ঞান শব্দটা হচ্ছে একটা সমাসবদ্ধ পদ। পদার্থ বিজ্ঞানটা হচ্ছে কি? আমাদের একটা সমাসবদ্ধ পদ। পদার্থ ও বিজ্ঞান দুইটি সংস্কৃত শব্দ নিয়ে গঠিত। যাই হোক, প্রিয় শিক্ষার্থীরা, এখন আসলে পদার্থ বিজ্ঞানের আধুনিক জনক কাকে বলা? তোমাদেরকে আগে এই পদার্থ বিজ্ঞানের পরিচিতি এবং পদার্থ বিজ্ঞানের আবিষ্কারকের সাথে পরিচয় করে দিচ্ছি। এরপরে আমরা আসবো মূল পাঠে। পদার্থ বিজ্ঞানের আবিষ্কারককে আলবার্ট আইনস্টাইনের নাম অবশ্যই শুনেছো তোমরা। বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইনকে পদার্থ বিজ্ঞানের জনক বলা হয়। আরো অনেকে রয়েছে পদার্থ বিজ্ঞানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে, গুরুত্বপূর্ণ অবদান রেখেছে, কিন্তু সেক্ষেত্রে আমরা বলবো যে আধুনিক পদার্থ বিজ্ঞানের জনক হচ্ছে কে? আলবার্ট আইনস্টাইন। এই পদার্থ বিজ্ঞানের মধ্যে আরো অবদান রেখেছে, যেমন আমরা বলবো স্যার আইজ্যাক নিউটন, গ্যালিলিও, এগুলা আরো অনেকে রয়েছে, রাদারফোর্ড, ম্যাক্স প্লাঙ্ক, এগুলো আরো অনেকে রয়েছে। কিন্তু আধুনিক পদার্থ বিজ্ঞানের জন্য কাকে বলবো? আলবার্ট আইনস্টাইন। আলবার্ট আইনস্টাইনকে কেন আধুনিক পদার্থ বিজ্ঞানের জন্য বলা হয়?
অবশ্যই কোনো একটা কারণ রয়েছে, পিছনে যুক্তি রয়েছে। তাহলে আমি দেখাচ্ছি তোমাকে। আলবার্ট আইনস্টাইনের একটা সূত্র আবিষ্কার করেছে কি, ই সমান mc স্কয়ার। এটা তো অবশ্যই শুনেছো। আলবার্ট আইনস্টাইন কি হয়েছে, ই সমান mc স্কয়ারের সূত্র আবিষ্কার, যেগুলো হচ্ছে বল এবং আলোক শক্তির মধ্যে সম্পর্ক স্থাপন করেছে। এর কারণে আধুনিক পদার্থবিজ্ঞানের জন্য বলা হয়েছে কাকে, আলবার্ট আইনস্টাইনকে। থ্যাংক ইউ। এখন আসো প্রিয় শিক্ষার্থীরা, আলবার্ট আইনস্টাইনের জন্ম কোথায় এবং কোন বিষয়ে লেখাপড়া করছে, কি বিষয়ে? আলবার্ট আইনস্টাইন হচ্ছেন জার্মানিতে জন্মগ্রহণ করেন। তিনি গণিতবিদ ও পদার্থবিজ্ঞানী ছিলেন। কি, আলবার্ট আইনস্টাইন গণিতবিদ ও পদার্থবিজ্ঞানী ছিলেন। তিনি ই সমান mc স্কয়ার সূত্রটি আবিষ্কারের কারণে এবং বল ও আলোক শক্তির মধ্যে সম্পর্ক স্থাপনের জন্য তিনি আধুনিক পদার্থবিজ্ঞান জনক হিসেবে স্বীকৃতি পেয়েছেন। তিনি 1921 সালে নোবেল পুরস্কার গ্রহণ করেন। 1921 সালে নোবেল পুরস্কার পান। থ্যাংক ইউ। প্রিয় শিক্ষার্থীরা, আমার গেল পদার্থবিজ্ঞান জনকের পরিচিতি। কেমন আসলো আমরা জানি, মূল পাঠে যাই। যে ভৌত রাশি অপরিমাপ। রাশিটা কি? রাশি হচ্ছে কি, এই জগতে যা কিছু পরিমাপ করা হয় তাকে বলে কি, রাশি। কি, এই জগতে যা কিছু পরিমাপ করা হয় তাকে বলে কি, রাশি। এই জগতে যা কিছু পরিমাপ করে তাকে বলে রাশি। রাশি কয় ধরনের রয়েছে প্রিয় শিক্ষার্থীরা? রাশি কয় ধরনের রয়েছে? রাশি দুই ধরনের রয়েছে। কয় ধরনের রাশি রয়েছে? দুই ধরনের রাশি রয়েছে। একটা হচ্ছে কি, মৌলিক ও আরেকটা হচ্ছে কি, লব্ধ। এই একটা হচ্ছে কি মৌলিক, আরেকটার নাম কি, লব্ধ রাশি। মৌলিক রাশি ও কি, লব্ধ রাশি। এবার আসো মৌলিক রাশিটা কি আর লব্ধ রাশিটা কি। মৌলিক রাশির সংজ্ঞাটা বলবো, যে সকল রাশি স্বাধীন বা নিরপেক্ষ, অন্য কোনো রাশির উপর নির্ভর করে না, বরঞ্চ অন্যান্য রাশি এই রাশির উপর নির্ভরশীল, তাহলে এই ধরনের রাশিকে বলবো আমরা কি, মৌলিক রাশি। কি বলছি প্রিয় শিক্ষার্থীরা, আবার লক্ষ্য করো, যে সকল রাশি স্বাধীন ও নিরপেক্ষ, অন্য কোনো রাশির উপর নির্ভর করে না, বরঞ্চ অন্যান্য রাশি এই রাশির উপর নির্ভরশীল, সেই সকল রাশিকে আমরা বলবো কি, মৌলিক রাশি। আর লব্ধ রাশির সংখ্যাটা কিভাবে? যে সকল রাশি অন্য রাশির উপর নির্ভরশীল তাকে বলা হয় কি, লব্ধ রাশি। যেমন আমি একটা উদাহরণ দিই, যেমন দৈর্ঘ্য রয়েছে, প্রস্থ রয়েছে, এগুলা কোনো অন্য কোনো রাশির উপর নির্ভর করতে হয়। যেমন হোয়াইট বোর্ডে যদি দৈর্ঘ্য মাপতে হয় অন্য কোনো রাশির উপর নির্ভর করতে হবে না, প্রস্থ যদি মাপতে হয় অন্য কোনো রাশির উপর নির্ভর করতে হবে না। সুতরাং এই ধরনের রাশিকে বলবো আমরা মৌলিক রাশি। আর লব্ধ রাশি কোনগুলোকে বলে? যেমন ক্ষেত্রফল রয়েছে, আয়তন রয়েছে, এগুলাকে বলবো আমরা কি, লব্ধ রাশি। কারণ হচ্ছে এই হোয়াইট বোর্ডে যখন ক্ষেত্রফল নির্ণয় করতে হবে তখন দৈর্ঘ্যের সাথে সাথে কিন্তু প্রস্থ প্রয়োজন হবে। সুতরাং তাহলে একটি রাশি একটা রাশির উপর নির্ভরশীল, তাহলে এই ধরনের রাশিকে বলবো আমরা কি, লব্ধ রাশি। থ্যাংক ইউ। তাহলে তোমরা অবশ্যই মৌলিক রাশি ও লব্ধ রাশি সম্বন্ধে ধারণা পেয়েছো। থ্যাংক ইউ। এখন আসো আমরা যাব যে মৌলিক রাশি রূপে SI পদ্ধতি, অর্থাৎ মৌলিক রাশি কয়টি রয়েছে? মৌলিক রাশি কয়টি রয়েছে? 7টি। আন্তর্জাতিক পদ্ধতিতে 7টি রাশিকে মৌলিক রাশি হিসেবে স্বীকৃতি দিয়েছে। কয়টা রাশিকে? 7টি রাশিকে। 7টি রাশিকে মৌলিক রাশি হিসেবে স্বীকৃতি দিয়েছে। প্রিয় শিক্ষার্থী, এই 7টি রাশির প্রত্যেকটা রাশির একক রয়েছে। যেমন আমরা একটা উদাহরণ দিতে পারি, দৈর্ঘ্যের একক কি?
দৈর্ঘ্যের একক কি মিটার, দৈর্ঘ্যের একক মিটার। এইভাবে আরো অনেকে রয়েছে, সময়ের একক সেকেন্ড, পদার্থের পরিমাপের একক মূল, জীবন তীব্রতার একক ক্যান্ডেলা। এইভাবে 7টা একক রয়েছে। এই প্রত্যেকটা হচ্ছে কি মৌলিক রাশি। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে অবশ্যই বুঝতে পেরেছো রাশিটা কি আর মৌলিক রাশিটা কি। প্রিয় শিক্ষার্থীরা, এখন আসলে আমরা যাচ্ছি আমরা যদি এখন যাই বাইনারি ধ্রুবক। বাইনারি ধ্রুবক সম্পর্কে তোমাদের ধারণা রয়েছে অবশ্যই, আশা করি। বাইনারি ধ্রুবকটা কি, আসলে এটা একটা ব্যবহারিক বিষয়। বাইনারি ধ্রুবকটা হচ্ছে প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের চেয়ে বাইনারি স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ কতটুকু, তার পরিমাণকে কি বলা হয় বাইনারি ধ্রুবক। প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের চেয়ে বাইনারি স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ কতটুকু ছোট, আর পরিমাপকে বলা হয় কি বাইনারি ধ্রুবক। বাইনারি ধ্রুবককে আমরা প্রকাশ করি বিসি দ্বারা, অর্থাৎ কি বাইনারি কনস্ট্যান্ট। বাইনারি কি বাইনারি কনস্ট্যান্ট। তাহলে এই বাইনারি কনস্ট্যান্ট হিসেবে আজকে একটি গাণিতিক সমস্যা আমি নিয়ে আসছি তোমাদের জন্য। এই গাণিতিক সমস্যার সমাধানটা করব। প্রত্যেকে লক্ষ্য করো, আমরা জানি প্রত্যেক লক্ষ্য করলে একটি স্লাইড তৈরি করছে, স্থাপনের পর যে পার্ট পাওয়া গেল তা হচ্ছে প্রধান স্কেল পার্ট 4 সেন্টিমিটার, বাইনারি সমাপতন 7 এবং বাইনারি ধ্রুবক 0.1। দণ্ডটির দৈর্ঘ্য কত? দণ্ডটির দৈর্ঘ্যকে আমরা কি দ্বারা প্রকাশ করি? এল। কি দ্বারা? এল। তাহলে প্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করো, এখানে কি বলবো যে পার্ট পাওয়া গেল তার প্রধান স্কেলের পার্ট, অর্থাৎ এটা হচ্ছে এম। এম হচ্ছে 4 সেন্টিমিটার, এটা হচ্ছে কি 4 সেন্টিমিটার। বাইনারি সমাপতন এটা হচ্ছে বি, বি হচ্ছে 7, আর হচ্ছে বাইনারি ধ্রুবক অর্থাৎ বিসি, বিসি 0.1, 0.1 মিলিমিটার, 1 মিলিমিটার। তাহলে লক্ষ্য হলো এখানে রয়েছে কিন্তু সেন্টিমিটার, সেন্টিমিটার মিলিমিটার কি একই কথা? অবশ্যই না। তাহলে আমরা একটা কাজ করব, হয় সেন্টিমিটারকে মিলিমিটারে নেব অথবা মিলিমিটারকে সেন্টিমিটারে নেব। তাহলে আমরা এক কাজ করি, মিলিমিটারকে সেন্টিমিটারে নিয়ে নেই। তাহলে আমরা জানি 1 সেন্টিমিটার সমান কত মিলিমিটার? 1 সেন্টিমিটার সমান আমরা জানি 10 মিলিমিটার। তাহলে 10 দ্বারা কি করব? এটাকে আমরা ভাগ করব, 0.1 ভাগ 10, তখন এটা হয়ে গেছে সেন্টিমিটার। তখন কি হবে? 0.01 সেন্টিমিটার। শিক্ষার্থী, তাহলে আমরা এম এর মান পেয়েছি, বি এর মান পেয়েছি, বিসি এর মান পেয়েছি। তাহলে আমরা এখন যে দণ্ডটির দৈর্ঘ্য লিখতে পারবো। সুতরাং দণ্ডটির দৈর্ঘ্য সূত্র হচ্ছে কি? সূত্রটা আমাদের লক্ষ্য করো, সূত্রটা হচ্ছে m প্লাস বি ইন্টু বিসি, m প্লাস বি ইন্টু বিসি। তাহলে m এর মানটা কত রয়েছে? 4 প্লাস বি এর মানটা কত? 7, এখানে ইন্টু বিসি এর মানটা কত? 0.01। তাহলে এখানে কি হবে? 4 প্লাস 7 দ্বারা এটাকে আমরা কি করব? ক্যালকুলেশন করব, গুণ। গুণ করার পরে দাঁড়াবে 0.07। কত দাঁড়াবে? 0.07। তাহলে এই 4 এবং 0.07 যোগ করব, যোগ করার পরে কি দাঁড়াবে? 4.07। এককটা কি হবে আমাদের? সেন্টিমিটার, সেন্টিমিটার। তাহলে এককটা হবে সেন্টিমিটার। তাহলে দণ্ডটির দৈর্ঘ্য হচ্ছে কত? 4.07 সেন্টিমিটার। এটাই আমাদের আনসার হবে। প্রিয় শিক্ষার্থীরা,
তাহলে আশা করি তোমরা গাণিতিক সমস্যাটা বুঝতে পেরেছো। এই ধরনের আমাদের যত গাণিতিক সমস্যা রয়েছে, যে প্রথম অধ্যায় অর্থাৎ ভৌত রাশি ও পরিমাপ, এই অধ্যায়ে সব ধরনের গাণিতিক সমস্যা একই নিয়মে আমরা করব। যেখানেই বাইনারি সমাপন পাবো সেখানেই আমরা বি এর মান বসাবো, যেখানেই আমরা কোদাল স্কেলের পাবো সেখানেই এম এর মান বসাবো। আর বাইনারি ধ্রুবকটা হচ্ছে মিলিমিটারে যদি কখনো নেও তাহলে 0.1 মিলিমিটার, আর সেন্টিমিটারে যদি যায় তাহলে 0.01 সেন্টিমিটার। সেটা আমাদের ফিক্সড মান অর্থাৎ কনস্ট্যান্ট। তো ধ্রুবকের মানটা আমাদের মুখস্থ থাকবে। সেন্টিমিটারে যদি নেই তাহলে 0.01 সেন্টিমিটার, আর যদি মিলিমিটারে নেই তাহলে 0.1 মিলিমিটার। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আশা করি বুঝতে পেরেছো এই ধরনের যত গাণিতিক সমস্যার সমাধান রয়েছে আমরা অবশ্যই সমাধান করার চেষ্টা করব। নাকি তোমরা সবাই বাড়িতে এই ধরনের সমস্যার সমাধান করার চেষ্টা করবে। যদি কোনো সমস্যা হয় তাহলে তো আমরা অবশ্যই ইনশাআল্লাহ রয়েছি তোমাদের পাশে, এই ধরনের সমস্যার সমাধান করে দেওয়ার চেষ্টা করব। সুতরাং তোমরা একটু মনোযোগের সহিত চেষ্টা করতে হবে, বাড়িতে লেখাপড়া করতে হবে। তাহলে অবশ্যই দেখবে এই যে আমাদের যে একটা আশা আকাঙ্ক্ষা রয়েছে বিজ্ঞান মনস্ক করে তোলার জন্য এবং দেশকে বিজ্ঞান মনস্ক করে গড়ে তোলার জন্য, সেই আশা অবশ্যই আমাদের পূরণ হবে। সুতরাং তোমরা শুধুমাত্র মনোযোগী হতে হবে, বিজ্ঞানের প্রতি অত্যন্ত বেশি গুরুত্ব সহকারে দেখতে হবে এবং বিজ্ঞান মনস্ক নিজেকে গড়ে তোলার জন্য তোমরা বারবার চেষ্টা করে যেতে হবে। সুতরাং বাকিটুকু আমরা দেখব। শিক্ষার্থী, আজকে এই পর্যন্তই। তোমরা একটা প্র্যাকটিস করবা, বেশি বেশি করে অনুশীলন করবা, করার চেষ্টা করবা। পরবর্তী ক্লাসে বাকিটুকু দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফিজ। একটা মানুষই আমরা ভাই, এটা এমনি আমারটা ভালো লাগবে। ভালো